তোমাদের আস্তে আস্তে মকের ব্যাপারে এখন চিন্তা করা লাগবে। তোমাদের মক রুটিনটা নিয়ে আজকে ডিসকাস করব আমরা। ওয়ালাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ চলছে। তুমি কি বাসায় আজকে নাকি হবে? হ্যাঁ হ্যাঁ, বাসায়। আও, হ্যাঁ, ভেরি প্রোডাক্টিভ ফারহান। ভাই আজকে এগুলা স্মগ না? এটা তোমার ইয়েও আছে, ওয়েদারও যেটা এই অবস্থা, যে এটা জাস্ট তোমার ওই এরোসল পার্টিকেলের ইয়ের জন্য না। আও, যে স্মগ আর ফগের মধ্যে ডিফারেন্স কি বলতো? ভাইয়া ফগ তো তোমার মানে মিক্সচার থাকে, ক্লিন থাকে, একটু স্মগে তো অনেক পার্টিকেল হ্যাঁ, থাকে। একটা ওয়াটার ভেপার। হ্যাঁ, হুম, একটা হলো ওয়াটার ভেপার আর আরেকটা হলো এরকম তোমার এরোসল পার্টিকেল বলে, বুঝছো? জি ভাই। ভাই এমন মানে বাংলাদেশের বাতাস এমন ভালো যে আমার ভাইয়া টেবিলের অ্যারোসল, লিড চারিদিকে সব মিক্স না? ভাই হুম। আমার বাসার চারিদিকে ভাই আমার টেবিল পুরো ধুলায় ভরে গেছে। ভাই আজকে আচ্ছা। ওয়েদার ইন্ডেক্স পড়লাম, দেখলাম আজকেরটা সবচেয়ে খারাপ এই মান্থের। হুম, ভাই এটা এমন ধুলা, ব্যাপার না। ট্যালকাম পাউডার বানাতে পারবা। ভাইয়া, দিল্লির মতো বাংলাদেশে স্মগ টাওয়ার নাই কোনো, ওই সব পার্টিকেল নিয়ে যে আবার রিফাইন করে। ওরকম তো দিল্লির মতো এত বাজে অবস্থাও না বাংলাদেশের এখনো। হ্যাঁ, দিল্লির যে অবস্থা খারাপ, ওদের তো স্কুল কলেজ দেখাই বন্ধ যায় রেখে না। দেওয়া লাগে। ওকে, তোমাদের স্যাটারডে মানডে ওয়েডনেসডে এইগুলা দিনে কি কি ক্লাস থাকে, যে ফ্রি টাইম কখন? স্যাটারডে মানডে ওয়েডনেসডে শারিয়ার, স্যাটারডে ভাই মানডে এই যে ক্যালেন্ডার খুলতেছি। ঠিক আছে। রাত দুপুরে আর রাতে ছাড়া যে কোনো সময়। দুপুরে আর রাতে ছাড়া যে কোনো সময় ফ্রি। হুম হুম। ওকে, ভাই কি নিয়ে কথা হইতাছে? মক রুটিন দেওয়া হবে ও তোমাদের আচ্ছা, ওইটা নিয়ে। কবে শুরু হবে মক? এটাই আমাদের ভেরি সুন, যে সামনের উইক থেকে, যে সামনের উইকে লাস্ট প্রিপারেশনের জন্য টাইম দেওয়া হবে। এরপরে যে থার্ড উইক অফ ফেব্রুয়ারি থেকে আমরা মক শুরু করে দিব। কোশ্চেন পেপার আমরা অনেকটুকু আগায় ফেলছি, ইলেকট্রিসিটিও তো শেষ করে ফেলবো। দেন বাকিগুলো আমাদের টাইম টু টাইম প্রত্যেকটাই শেষ হয়ে যাবে, কোনোটা নিয়ে টেনশন নাই। সামনের উইক থেকে আমরা ইউনিট 3ও শুরু করব। সবকিছুই হয়ে যাবে, প্রবলেম নাই। স্যাটারডে সকালে খালি, আর মানডে তোমার 5টার পরে, আর টিউসডে তোমার রাতে তোমার ক্লাসের পরে। ওকে, না টিউসডে গুলাতে না, এগুলা যে ক্লাস টাইম গুলা তো তোমার মনে করো যে একদম ফিক্সড, যে ক্লাস টাইম গুলো হ্যাঁ আমাদের ভাইয়া, যেগুলো আছে, ক্লাস টাইম গুলা মেইনলি ইউজ করবো ইয়ের জন্য, কি বলে। ভাইয়া ওই যে ক্লাস টাইমের পরে আর কি বললাম। হ্যাঁ, আচ্ছা, ক্লাস টাইমের পরে ফ্রি। ওকে, দাঁড়াও দেখি বাকিরা আসুক, আমরা ফার্স্ট একটু আজকের পড়াটা নিয়ে ডিসকাস করে রাখি। ইলেকট্রন ডিফ্রাকশনের এই ব্যাপার তেমন বেশি বড় কিছু না এটা। আজকে ওই আমরা যে জাস্ট U3 তে যে দিছিল আমাদের বুকলেটে ওইটা না আজকে করাবা? কোনটা বুঝি নাই। ওই যে আমাদের U3 তে যে ইয়াতে দিছিল আমাদের কি বলে এটা, অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, ওইরকমই, যে ইলেকট্রন ডিফ্রাকশনের ওই ব্যাপারগুলো নিয়ে, যে ইলেকট্রন যে ওয়েভ হিসেবে বিহেভ করে, তো ওইসব নিয়ে ছোটখাটো কাহিনী। এটা তেমন বেশি বড় ম্যাটার না, জাস্ট একটা নতুন একটা ফর্মুলা শিখবো, জাস্ট ডি ব্রগলি ওয়েভলেন্থ নামের একটা জিনিস শিখবো। তো এইটাই, আর বাকি সবকিছু আমাদের আসলে আগেরই পড়া, বা এগুলা নিয়ে আমাদের তেমন বেশি অজানা কিছু নাই আর কি। ঠিক আছে, মক কি ইউনিট ওয়াইজ নাকি চ্যাপ্টার ওয়াইজ? ইউনিট ওয়াইজ। আর তোমাদের ইয়েগুলা কি বলে, ইউনিট 2 এরটা ফার্স্ট এর 2-3টা মক, ইউনিট 2 এর জাস্ট ইলেকট্রিসিটি আর ওয়েভস নিয়ে হবে, কোয়ান্টামটা বাদ দিয়ে। দেন বাকিগুলো আবার কোয়ান্টাম সহ দিব, সমস্যা নাই। হয়েছে ভাই। ওকে, সো অলমোস্ট কয়েকজন জয়েন করে ফেলছে। ইন্টারনেটের আজকে অবস্থা আসলে ভালো না, তো বাকিদেরও আসলে কিছু বলার নাই। তো এটা দেখে ফেলবে সবাই, সমস্যা নেই। তো এখন আমরা আস্তে আস্তে শুরু করি। তো এখন এখানের মধ্যে দেখি ইলেকট্রন ডিফ্রাকশন এন্ড স্ক্যাটারিং। তো আজকের পড়াটার মধ্যে কি কি থাকবে দেখো।
Explain how diffraction experiments provide evidence for wave nature of electrons. Describe the wave nature of electrons and be able to use the de Broglie wavelength. তো ফার্স্টে আমরা একটু এই জিনিসটা নিয়ে একটু দেখে রাখি যে ডি ব্রগলি ওয়েভলেন্থ আসলে আমাদের কি বলে। তোমার কোন জিনিসটার ওয়েভ কি বলে, কোন জিনিসটার ওয়েভলেন্থ থাকে, একটা ওয়েভের ওয়েভলেন্থ থাকে নাকি একটা পার্টিকেলের একটা ওয়েভলেন্থ থাকে? ওয়েভলেন্থ থাকাটা কার নেচার? একটা ওয়েভের নেচার যে একটা ওয়েভের কি থাকবে, একটা ওয়েভলেন্থ থাকবে। তো ওয়েভলেন্থটা কার থাকে? এই যে ওয়েভলেন্থ যে থাকে কারো, এটা কি, এটা হলো ওয়েভ প্রপার্টি অর ওয়েভ নেচার যেটাই বলো। আর এই যে পি দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করি? মোমেন্টাম নাকি? পি দিয়ে আমরা কি বুঝাই? পি দিয়ে আমরা বুঝাই মোমেন্টাম। যে পি লিখতে পারি বা এম ভি লিখতে পারি, যেটাই লিখে কোনোটাই আলাদা কিছু না। তো এটা মোমেন্টাম বুঝায়। তো এটা কার প্রপার্টি? পার্টিকেলের প্রপার্টি। তো এখন এখানে আমাদের কাজটা হলো এরকম যে এই ডি ব্রগলি ওয়েভলেন্থটা, যে আমরা তো ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি নিয়ে তো কয় ক্লাস এরকম বিল্ড আপ করে করে পড়ালেখা করলাম যে লাইটেরও পার্টিকেল নেচার আছে, ওয়েভ নেচার আছে। তো এরকম ইলেকট্রনেরও কি আছে, পার্টিকেল নেচারও আছে, আবার কি আছে, ওয়েভের মতো নেচারও আছে। তো তাহলে হেডিং কি দিব আজকে? আজকে হেডিং দিবা ইলেকট্রন ডিফ্রাকশন এন্ড ইন্টারফিয়ারেন্স। আচ্ছা, তো এখন এখানের মধ্যে যেই কথাটা বলতেছিলাম কি জিনিস, যে প্রত্যেকটা জিনিসেরই নিজস্ব কি থাকবে, ওয়েভের একটা নেচার থাকবে, পার্টিকেলেরও একটা নেচার থাকবে। তো এই ওয়েভ নেচার আর পার্টিকেল নেচারটা দুইজন একজনের সাথে একজন কিভাবে রিলেটেড, তো এই জিনিসটাকে কম্বাইন করছে কে? ডি ব্রগলি নামের এই মানুষটা। তো একটা ব্যাপার, সিম্পল একটা ব্যাপার খেয়াল করো, যার ওয়েভ নেচারটা বেশি হবে তার পার্টিকেল নেচারটা কি থাকবে? লেস প্রমিনেন্ট হবে নাকি সুমাইয়া? যে যার ওয়েভ নেচারটা বেশি প্রমিনেন্ট হবে তার পার্টিকেল নেচারটা থাকবে কম, আর যার পার্টিকেল নেচারটা বেশি প্রমিনেন্ট হবে তার ওয়েভ নেচার থাকবে কি? কম। তো তার মানে ওয়েভ নেচার এন্ড পার্টিকেল নেচার উইল বি হোয়াট? দে উইল বি ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার। তো তাহলে দুইটা জিনিস যদি ইনভার্সলি প্রপোর্শনাল থাকে তো তখন তাদের কি করা লাগে? প্রপোর্শনালিটি সাইন সরানোর জন্য একটা কনস্ট্যান্ট আনতে হয়। তো এই কনস্ট্যান্ট হিসেবে কি জিনিসটা আসছে এখানে? প্ল্যাঙ্কস কনস্ট্যান্টটা আসছে। বুঝতে পারছো? তো ওয়েভলেন্থ ইজ দা ওয়েভ নেচার, মোমেন্টাম ইজ দা পার্টিকেল নেচার। তো এই প্রপোর্শনালিটি সাইন সরায় যে কনস্ট্যান্টটা আসে, কনস্ট্যান্টটাই হলো এখানের জন্য কি? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট which connects the wave and particle nature of particles and waves, যেটাই বলো। তো এইটা দিয়ে ওয়ালাইকুম আসসালাম। তো এটা নিয়ে আমরা দেখবো যে ফার্স্টে ইলেকট্রন ডিফ্রাকশনের ব্যাপারগুলো দেখবো, যে এই ব্যাপারটা এত 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 বেশি উইয়ার্ড যে বলার বাইরে। যে অ্যাজ ইফ ইলেকট্রনদের কি আছে, একটা সেন্স আছে যে ইলেকট্রনরা বুঝতে পারে কখন তাদেরকে অবজার্ভ করা হচ্ছে এন্ড কখন তাদেরকে অবজার্ভ করা হচ্ছে না। ঠিক আছে? ইট ইজ অ্যাজ ইফ ইলেকট্রন গুলো অবজার্ভ করতে পারে যে তাদেরকে আমরা কখন দেখতেছি, তাদেরকে কখন দেখতেছি না। তাদের দিকে যখন তাকায় থাকি, ঠিক আছে, তাদের দিকে যখন নাকি তাকায় থাকি তো তখন তারা কি হিসেবে বিহেভ করে? পার্টিকেল হিসেবে বিহেভ করে। যখন তাদের থেকে চোখটা সরায় নেই তো তখন তারা কি করে? ওয়েভের মতো নাচানাচি শুরু করে। সো তাহলে এই যে ইলেকট্রনের এই উইয়ার্ড যে একটা বিহেভিয়ার কি করে, তাদেরকে ইনভেস্টিগেট করলে দে শো পার্টিকেল নেচার। তাদেরকে ইনভেস্টিগেট না করলে, যে তাদের দিকে না তাকায় আমরা জাস্ট তাদেরকে নিজেদের মতো থাকতে দিলাম, তো তখন তারা কি করে? ওয়েভের মতো প্রপার্টি শো করে। তো এই জিনিসটা এখন পর্যন্ত কেউ এক্সপ্লেন করতে পারে না ওয়াই দিস হ্যাপেন্স। এর জন্যই কোয়ান্টাম ফিজিক্স এত বেশি উইয়ার্ড একটা জিনিস। তো আমরা ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করছি, তাই না রাফিন? তো ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মধ্যে কি দেখছি? যে লাইট ওয়েভ কে আমরা ডিফ্রাকশন করায় দেন ওই ডিফ্র্যাক্ট করা দুইটা ওয়েভ কি করছে? একজনের সাথে আরেকজন ওভারল্যাপ করে বা সুপারপজিশন করে ইন্টারফিয়ারেন্স একটা প্যাটার্ন শো করছিল। তো এটা ওয়েভের জন্য তো বোঝা যায়, কিন্তু ইলেকট্রনও কি করছে? এরকম ডিফ্রাকশন প্যাটার্ন শো করছে বা ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন শো করছে। তো ইলেকট্রন এই যে ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন শো করে, এইটা আবার সব সময় করে না। কখন কখন করে? যখন নাকি ইলেকট্রনদেরকে ইনভেস্টিগেট করা হয় না তখন তারা কি করে? ওরকম ব্রাইট ডার্ক
ওইরকম একটা প্যাটার্ন শো করে। কিন্তু যখন নাকি তাদেরকে ইনভেস্টিগেট করা হইতেছে যে তাদের দিকে তাকায় আছে, তো তখন তারা আবার কি করে, পার্টিকেলের মতো নেচার শো করে। তো তখন তারা কি করে না, ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন শো করে না। তো এই উইয়ার্ড এই জিনিসটার এক্সপ্লেনেশন এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই। তো এইটা যদি তোমরা দিতে পারো তো তোমরা কি পাবা, নোবেল প্রাইজ পাবা। তো তোমাদেরকে ফার্স্ট একটা ভিডিও দেখাই। তো ভিডিওটা ফার্স্ট একটু সবাই খেয়াল করো, দাঁড়াও ভিডিওটা বের করে নেই। ওইটাই, কোন বেল ছাড়া একটা জিনিসের জন্য এত আমরা কষ্ট করি তাজওয়া। তো এখন এখানের মধ্যে দেখো সবাই একটু ভিডিওটার মধ্যে ফোকাস করো, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। সাবটাইটেলটা অন করে দিচ্ছে বিকজ একটু কথা ল্যাগ ট্যাগ করতে পারে অনেকজনের ইন্টারনেট স্পিডের জন্য। তো এখানে একটু ফার্স্টে ভিডিওটা খেয়াল করো, আমি পজ দিয়ে দিয়ে মাঝে মাঝে এক্সপ্লেনেশন বলবো, বাট এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং আর অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করছে আর কি, বুঝছো? তো এখানে সবাই একটু ফার্স্টে দেখো কি বলতেছে। I'm going to explain to you what's known as the central mystery of quantum mechanics. It was Richard Feynman, the American physicist, said this is the central mystery of quantum mechanics. There's lots of weird stuff that goes on in the quantum world. Hit you with this, and it basically tells you what it's all about. It's called the two-slit experiment. ফার্স্টের একটা হিন্ট দিয়ে রাখি, এই যে এই লোকটা যে এত কোয়ান্টাম ফিজিক্স নিয়ে এত ভালো জানে কেন, দেখছো লোকটার মাথায় যে কোনো চুল নাই। হ্যাঁ, বলতে নিছিলাম। ঠিক আছে, তো ফার্স্টে এলো এটা, চুল যদি থাকেও তো মনে করো যে চুলগুলো এরকম দাঁড়ায় টাড়ায় থাকবে বা এদিক ওদিকে আলো ঝোলা থাকবে তেমন টাইপের। ঠিক আছে, তো আমরা দেখি কি বলে। I'll start with this. Imagine you have a source of light shining against a screen with two slits. Now, for the pedants in the audience, this source of light has to be monochromatic light, light of a particular wavelength, whereas, of course, a light bulb is white light, and that's made up of all the colors of the spectrum, lots of different wavelengths. But imagine this is just a single wavelength of light, and you can see the light is coming out in waves like ripples in a pond. That's the nature of wave-like behavior. As the light hits the screen, it squeezes through the two slits, and each slit in turn on the other side becomes almost like a new source of light, and the light spreads out, it diffracts. And as the waves of light over এই যে এখানের মধ্যে একদম আমরা ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যা পড়ছিলাম ওইটাই, যে বলতেছে দুইটা যে ওপেনিং আছে, তো দুইটা ওপেনিং কি করতেছে, অ্যাজ ইফ দে আর অ্যাক্টিং অ্যাজ নিউ সোর্সেস অফ লাইট। তো উপরের ওপেনিংটা নিচের ওপেনিংটা তারা ইন্ডিভিজুয়াল দুইটা কি কি হিসেবে কাজ করতেছে, সোর্স অফ লাইট হিসেবে কাজ করতেছে। তো এই যে আমরা ওয়েভ ফ্রন্ট গুলি একে একে দেখছিলাম না, কোন কোন জায়গায় কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, কোন কোন জায়গায় ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, তো এরকম করে কি করতেছে, ওয়েভটা প্যাটার্ন শো করতেছে। এন্ড ইয়েস, দ্যাট ইজ এক্সপেক্টেড বিকজ ওয়েভ কি, যে লাইট কি, লাইট হলো একটা ওয়েভ। তো এটা আমরা নরমালি এক্সপেক্ট করতেই পারি যে লাইট এমন টাইপের প্যাটার্ন শো করবে, ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন শো করবে। lap, they will interfere with each other. So where a crest hits a trough, they will cancel. Where a crest hits a crest, they will amplify, and so on. And so on the back screen, you end up with what's called an interference pattern, a series of light and dark fringes, where the waves have either cancelled out or worked together in phase. That's fine. That's not quantum mechanics. That's a property of light that goes back over 200 years that we've known about since the early 19th century. Imagine doing the same experiment again, but doing it not with waves, but with particles. Do it with grains of sand. So this is the same experiment, but I've tipped it 90 degrees. Rather than waves that are spread out that wash up against the two slits and squeeze through, here you've got individual particles of sand, and each particle will either go through one slit or the other. And so you see they will sort of drain through, and you get two bumps underneath each of the slits. So the two peaks is reminiscent of particle-like behavior, whereas the multiple pattern of interference is wave-like behavior. What if we do? এখানের মধ্যে কথাটা কি বললো দেখো, এখন
পার্টিকেল দিয়ে এক্সপেরিমেন্ট শুরু করছে, প্রথমে কি করলো, স্যান্ড দিয়ে শুরু করলো, যে বালি দিয়ে শুরু করছে। এখন বালি যখন নাকি দুইটা ওপেনিং দিয়ে দিছে, তো দুইটা ওপেনিং দিয়ে বালিগুলা পড়বেন, দুইটা ওপেনিং বরাবর কি করতেছে, বালিগুলা অ্যাকুমুলেট করে করে বা জমা হয়ে হয়ে তারা দুইটা ওরকম টাওয়ারের মতো ফর্ম করতেছে। এন্ড দ্যাট ইজ হোয়াট উই উইল এক্সপেক্ট, যে যেই দুইটা ওপেনিং আছে ওই দুইটা ওপেনিং দিয়ে স্যান্ড যাবে এন্ড ওখানে যে জমা হবে। তো এটাই আমরা দেখছি। কিন্তু এখন যদি আমরা অ্যাটম দিয়ে বা এখন, হ্যাঁ এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে ফ্লিপ করছে, মানে আগে তো হরাইজন্টালি শুট করতেছিলাম এন্ড ভার্টিক্যাল একটা স্ক্রিনে পড়তেছিল, এখন আমরা ভার্টিক্যালি ফল করতেছি আর হরাইজন্টাল একটা স্ক্রিনে পড়তেছে। ঠিক আছে সারিয়া, ওইটা বলতে বুঝাইছে 90 ডিগ্রি। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, অ্যাটম দিয়ে বা সাব অ্যাটমিক পার্টিকেলস দিয়ে মানে ইলেকট্রনস দিয়ে যদি এক্সপেরিমেন্টটা করি তখন কি হয়, এই সময় আমাদের উইয়ার্ড বিহেভিয়ারটা শুরু করা। The same experiment with atoms. Well, so imagine we have an atom gun, something that can fire atoms, a stream of atoms. You can't see them because they're very small. Let's block off one of the two slits. So these two slits are you know, the dimensions and separation of the slits is chosen appropriately to show us how atoms do things. And so far so good, nothing strange here. You'll see a lot of atoms hitting the back screen. So this will now have to be some sort of photosensitive screen whereby when an atom hits it, it'll give off a little flash of light to say the atom has arrived here. So the atoms are arriving as these little pinpricks of light that we see. Of course, a lot of the atoms will be blocked by the first screen. They won't go through that slit. But those that do get through to the other side, you can see there's a bit of spreading of the atoms. But if we didn't know anything about atoms, we'd say, well, that's fine, we can understand that. A lot of the atoms are going clean through the slit. Some are sort of maybe bouncing off the edge of the slit, and so they're sort of being deflected a bit, which is why you get a bit of a spread. The first mystery of quantum mechanics comes when we open the second slit. Because now we see something that's very much like the interference pattern we got with light. Rather than having two bands of spots where the atoms have gone through the two slits, it's as though the atoms have gone through the slits behaving like waves. And you get interference of the waves and you get these bands. If we know nothing about atoms or quantum mechanics, you could try and rationalize it and say, well, you know, maybe atoms behave in a very strange way and only a certain number of them are allowed to all sit together. And so, you know, me and my gang, we're all going to go on this slit. No, sorry, no room for you. You go to the next slit above. And by the way, there's this rule that no one can go in between the two bands, but a few naughty atoms do. So there's a bit of a scatter. You know, we don't. There could be some forces between atoms that make them coordinate their actions in a way to give this pattern. That's not mysterious. That's just, we just don't know how atoms do things. But we can be clever and we can force the issue. What if we were to not send the atoms all through at once, but send them through one at a time? আচ্ছা, তা এখন এখানের মধ্যে তারা যেই কথাটা বলতেছে, ফার্স্টের কথাটা কি বললো, যে যখন নাকি আমাদের শুধু একটা স্লিট ওপেন ছিল, যে একটা ক্লোজ করে দিছি আর একটা স্লিট কি আছে, ওপেন আছে। তো ওই সময় কি হয়েছে, জাস্ট একটা স্লিট দিয়ে পাস করলে যেমন প্যাটার্ন হওয়ার কথা ওরকম এক দুইটা স্ক্যাটারিং আছে। তো বলতেছে কি, যে ওপেনিংটা তো আমাদের এরকম, যে আমাদের কোন একটা যদি এমন ওপেনিং থাকে, যে দেখো সাপোজ এমন একটা ওপেনিং আছে, তা এখন সব ইলেকট্রন যে স্ট্রেট যাবে এমন তো কথা নাই। মনে করে একটা পার্টিকেল যদি এমন যায়, একটা পার্টিকেল একটু এমন যাইতেছিল, তা এখন এই এজে যে এই বাউন্ডারিতে হিট করে সে একটু উপরে ডিফ্লেক্ট করলো, বা একটা অ্যাটম এদিকে আছে সে উপরে বাউন্ডারিটাতে হিট করলে একটু নিচে ডিফ্লেক্ট করলো, আর বাকি যারা স্ট্রেট গেছে তারা এই জায়গার মধ্যে কনসেন্ট্রেট হয়েছে, এক দুইটা পার্টিকেল একটু কি হয়েছে, স্ক্যাটার হয়েছে। তো এটা এক্সপেক্টেড, ঠিক আছে, সমস্যা নেই। একটা স্লিট যখন ওপেন করা তখন তারা নরমালি অ্যাটম যেরকম বা পার্টিকেল যেরকম বিহেভ করা উচিত অমন ভাবেই তারা বিহেভ করতেছে, ঠিক আছে। কিন্তু এখানের মধ্যে কাজটা কি, যে তোমার যখন নাকি কি করা হচ্ছে, সেকেন্ড স্লিটটা যখন ওপেন করে দেওয়া হইলো, তখন কি দেখতেছি আমরা, ইলেকট্রনের মধ্যে এরকম ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন দেখতেছি, ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক, এরকম আমরা অল্টারনেটিং ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন দেখতেছি। তো এই জিনিসটা কেন, তো এখানের মধ্যে কি এমন হইতে পারে,
অ্যাটমসরা নিজেদের মধ্যে কমিউনিকেট করে বা অ্যাটমসরা নিজেদের মধ্যে ঠিক করে নেয় যে কে কোন স্লিট দিয়ে যাবে, দেন অমন ভাবে তারা কি করতেছে, তাদের পজিশন ঠিক করতেছে। তো এইটা কখন হবে যে অ্যাটমস গুলি একজনের সাথে আরেকজন কমিউনিকেট কখন করতে পারবে, যদি আমরা সবগুলি অ্যাটমকে কি করি রাফিন, একসাথে ছাড়ি। ঠিক আছে, সবগুলি অ্যাটমকে যদি একসাথে ছাড়ি বা কন্টিনিউয়াসলি ছাড়তে থাকি, তো তখন কি করবে, দ্য অ্যাটমস উইল টেক ডিসিশনস অন দেয়ার ওয়ে, যে আমি উপরেরটা দিয়ে যাব, তুই নিচেরটা দিয়ে যা, এমন টাইপের ব্যাপার। কিন্তু এখন তারা কি করবে, এখন তারা অ্যাটমদের বিহেভিয়ারটা বুঝার জন্য, যে তারা তো আসলে জানে না অ্যাটম গুলো এমন বিহেভ কেন করতেছে, এটাই ইনভেস্টিগেট করতে চাচ্ছে। তো তারা এখন করবে কি, একটা বাই একটা ইলেকট্রন ছাড়বেন, দেখবে যে তারা আসলে কোন জায়গায় কে ল্যান্ড আপ করে। ঠিক আছে, তো এখন আচ্ছা ফার্স্ট যে স্ক্রিন, সেইখানে স্লিট গুলা ওইটা কি অপেক, হ্যাঁ অপেক বলতে কি, ওখানে মধ্যে আমাদের এটা ফটো সেনসিটিভ একটা স্ক্রিন, যে তোমার জিঙ্ক সালফাইড দিয়ে বানানো কোন স্ক্রিনের মধ্যে যদি কোনো চার্জ পার্টিকেল যে পড়ে, তো তখন ওখানে একটা সিন্টিলেশন দেয়, একটা ফ্ল্যাশ অফ লাইট দেয়, তো তখন আমরা বুঝতে পারি যে স্ক্রিনের কোথায় যে কি পড়ছে না পড়ছে, বুঝছো? ভাই। আচ্ছা, তো এখন ওই যে একসাথে এটাই চারিয়ার, যে একসাথে দিলে পরে তারা একজন আরেকজনের সাথে কোলাইড করে করেও কিছু হইতে পারে। তো ওই ব্যাপারটাই আমরা দেখবো, যে একটা একটা করে ছাড়লে তো আর ডিফ্লেক্ট করার কোনো কাহিনী নাই, তো তখন আমরা দেখবো যে তাদের মধ্যে ব্যাপারগুলো কেমন কি হয়, বুঝছো? তো এখন আমরা দেখি বের পরে কি বলতেছে। Leave enough of a gap for the atom to get through to hit the screen. Of course, as I say, some atoms will hit the first screen and not get through, but those that get through will hit the back screen. So let's run the experiment again slowly, and gradually you'll see as the atoms go through, they'll look like they're just randomly arriving on the other side. You keep sending atoms through one at a time, and gradually that same pattern appears. So each atom by itself is somehow contributing its small part to the overall wave-like behavior that we see in the interference pattern. How does it do it? How does, we know the atom's a tiny localized particle, we can't see it, it's too small to even see under a microscope. We're firing it at the screen with the two slits. Some moment later, you see a flash of light on the back screen. It's arrived in a localized point. It's not spread itself out. You don't get sort of like a wash of a faint light across the whole screen. It's a little point. The atom is localized. It's arrived in a certain location. And yet, it somehow seems to have been aware of there being two slits, not one, because it's given rise to this interference pattern. How does one atom do that? Does it split in half? Does it become like a cloud that goes through both? Well, we can try and be even cleverer. What if we were to spy on the atom and see where it goes? আচ্ছা, তো এখন পর্যন্ত কাহিনীটা কি হয়েছে খেয়াল করো, যে ফার্স্টে আমরা কি করছি, ওয়েভ দিয়ে প্যাটার্নটা দেখছিলাম। তো ওয়েভের জন্য আমরা অলরেডি জানি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশন, ভালো কথা। তো ওয়েভ ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন শো করতে পারে। তো কাউকে দিয়ে যদি ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন আমরা পাই, তো তার মানে সে কি হিসেবে বিহেভ করতেছে, শারিয়া ওয়েভ হিসেবে বিহেভ করতেছে, ভালো কথা। এখন আমরা কি করছি, প্রথমে গ্রেইনস অফ স্যান্ড দিয়ে দেখলাম যে তাদেরকে ডাবল স্লিট দিয়ে ওরকম পাস করাইছে, এন্ড হোয়াট হ্যাপেন্ড, তারা পার্টিকেলের যেমন হওয়ার কথা যে দুইটা ওপেনিং আছে, তো দুইটা ওপেনিং দিয়ে তারা যে ওখানে কি করছে, অ্যাকুমুলেট করছে। তো এটা হইলো। এখন ইলেকট্রন দিয়ে বা অ্যাটম দিয়ে যখন আমরা এক্সপেরিমেন্ট করা শুরু করছি, তখন কাহিনীটা কি হচ্ছে, যখন নাকি একটা স্লিট আছে, যে যখন নাকি একটা ওপেনিং আছে, তখন তারা কি করে, নর্মাল পার্টিকেলের মতো বিহেভ করতেছে। কিন্তু যখন নাকি দুইটা স্লিট দিচ্ছে তাদেরকে, তখন তারা কি করতেছে, ওয়েভের মতো ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন শো করতেছে। তাদেরকে একবারে ছাড়ছিলাম, যে ফার্স্টে কি করছিলাম রাফিন, ফার্স্টে সবগুলি অ্যাটমকে একসাথে ছাড়ছিলাম। তো তখন আমরা ভাবছি যে সবগুলি অ্যাটম একসাথে যাইতে সময় নিজেদের মধ্যে মনে হয় কলিশন করে বা ডিফ্লেকশন করে করে তারা ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন কোনো একটা র্যান্ডম ওয়েতে ক্রিয়েট করে ফেলছে। দেন আমরা কি করছি, বুদ্ধি করে কি করছি, সবগুলি অ্যাটমকে একসাথে না ছেড়ে একটা বাই একটা এরকম করে করে অ্যাটমগুলি ছাড়ছি। বাট স্টিল কি দেখতেছি, তারা ওয়েভের যেরকম যে ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যেরকম ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন, যে ব্রাইট ডার্ক যেরকম প্যাটার্ন, ওরকম প্যাটার্নই তারা কি করতেছে, তাও ফর্ম করতেছে। তো এখন আমরা কি করব, ইলেকট্রনদের বা অ্যাটমদেরকে
এখন স্পাই করব যে তারা আসলে কে কিভাবে বিহেভ করতেছে, তো ওই জিনিসটা আমরা কি করব, ইনভেস্টিগেট করব। এখন কোয়ান্টাম ফিজিক্সের সবচেয়ে উইয়ার্ড জিনিস যে তাদেরকে কখন ইনভেস্টিগেট করা হয় এটা তারা কেমনে জানে টের পায়, ঠিক আছে? তো ওই ব্যাপারটা নিয়ে এখন বলবে, তো এটা আমরা দেখি কি বলতেছে। We can gently just observe which slit it goes through. So you put a detector just above the upper slit that will flash or beep whenever it sees an atom go through that top slit. Sure enough, you fire the atoms through one at a time. ওকে, তো এখন এই যে আমরা অ্যাটম গুলাকে যে স্পাই করব, যে অ্যাটম গুলাকে ইনভেস্টিগেট করব, তো কি করতেছে শারিয়ার, উপরের স্লিটের ওখানে একটা ডিটেক্টর বসাইছে, যে ওই ডিটেক্টর দিয়ে কি হবে, যে লাইট গেট যেরকম কাজ করে, যে উপরের স্লিট দিয়ে যদি কোনো অ্যাটম পাস করতে নেয় তো তখন ওই ডিটেক্টর কি করবে, একটা বিপ সাউন্ড করবে। তো বিপ করা মানে কি, অ্যাটমটা কোন স্লিট দিয়ে পাস করছে, উপরের Upper স্লিট দিয়ে slit. পাস করছে। কিন্তু যদি কোনো বিপ না পাই তো তার মানে ওটা কোন দিক দিয়ে পাস করছে, Lower লোয়ার slit. স্লিট দিয়ে পাস করছে। তো এখন আমরা একদম এক্স্যাক্টলি জানবো যে কোন অ্যাটম কোন স্লিট দিয়ে পাস করতেছে। তো এরপর দেখবো তাদের প্যাটার্নটা কেমন কি দেখায়। 50% of the time, the detector will beep. The other 50% of the time it doesn't, the assumption being that the atom has gone through the lower slit. But of course, I've been cheeky here. I haven't shown you the results of the experiment. That's what you get. 50% of the time, it beeps, and you see a spot arrive adjacent to the upper slit. The other half of the time, it doesn't beep, but you see a spot arrive at the lower slit. So, yeah, it's picked out the... এই যে দেখছো, যে যখন নাকি আমরা কি করলাম, তাদেরকে ইনভেস্টিগেট করতেছি যে কখন কোনটা কোন স্লিট দিয়ে যাচ্ছে, এরকম ইনভেস্টিগেট করতে সময় তখন কি হয়েছে, পার্টিকেল যেমন বিহেভ করার কথা অমন ভাবে বিহেভ করতেছে না আবার আরাফাত, যে উপরের স্লিট দিয়ে যাইতে সময় উপরের স্লিট বরাবর ইলেকট্রনদের কনসেন্ট্রেশন, আর লোয়ার স্লিট দিয়ে যাইতে সময় ওই জায়গার মধ্যে ইলেকট্রনের কনসেন্ট্রেশন। কিন্তু কি হইতেছে না, যে কন্টিনিউয়াস যে ডার্ক ব্রাইট ওরকম যে প্যাটার্ন আসার কথা, ওরকম প্যাটার্ন কিন্তু আর এবার কি করলো না, ক্রিয়েট করলো না। কোন সময় ক্রিয়েট করলো না, যখন নাকি তাদেরকে কি করা হচ্ছে, ইনভেস্টিগেট করা হচ্ছে, ঠিক আছে? ডিটেক্টরটা অমন ভাবে সেট করা যে উপরেরটা দিয়ে যখন পাস করতে নিবে তো তখন যেন আমরা এরকম আলাদা করতে পারি যে উপরের স্লিট দিয়ে যাচ্ছে নাকি নিচের স্লিট দিয়ে যাচ্ছে, বুঝছো ওয়াসিও? যে উপরের স্লিট দিয়ে যাইতে সময় ডিটেক্টরটা ওখানে দেওয়া, তো তার সামনে দিয়ে অ্যাটম যাইতে সময় তো তখন সে বিপ করবে এমন। ওকে, তো তাহলে এখন আবার সে কি করতেছে, পার্টিকেলের মতো বিহেভ করতেছে। তো এখন তো গেছে আমাদের মাথা খারাপ হয়ে যায়, আরে কি, কখন পার্টিকেল হিসেবে বিহেভ করে কখন ওয়েভ হিসেবে বিহেভ করে আমরা এখানে বুঝবো কিভাবে? atoms that have gone through the upper slit and not the ones that have gone through. So each atom does go through one slit or the other. But that's a different result to what we had earlier. So here's the last bit of sneakiness that we can play with atoms. Surely now, we're going to get to grips with it. Leave the detector there, but just very quietly go and unplug it. Don't let the atoms know that you're not spying on them. Make them think that you're still detecting them. So, yeah, okay, we're going to run the experiment. Atoms, okay, get ready, one at a time. We're going to be checking on you. All right, so run the experiment again. Now, if you can explain this using common sense and logic, do let me know, because there's a Nobel Prize for you. Quantum entanglement. ওকে, সো বুঝা গেছে যে এখানের মধ্যে ইলেকট্রনের বিহেভিয়ার বা অ্যাটমের এরকম বিহেভিয়ারটা কেমন, যে তাকে যখন ইনভেস্টিগেট করা হয় তো তখন সে কি করে, ওয়েভ হিসেবে বিহেভ করা বন্ধ করে দিয়ে পার্টিকেল হিসেবে বিহেভ করে। আর যখন নাকি তাকে ইনভেস্টিগেট করা হচ্ছে না তো তখন সে ওয়েভের মতো নাচানাচি করে ওয়েভের মতো প্যাটার্ন শো করা শুরু করে। তো এই উইয়ার্ড বিহেভিয়ারের এক্সপ্লেনেশন এখন পর্যন্ত সায়েন্টিস্টরা দিতে পারে নাই। তো প্লট মোর কনফিউজিং দেন ইনসেপশন। হ্যাঁ, ইনসেপশনের ওগুলো তো আরো কয়েকটা জিনিস তাও বোঝা যায়। তো এখন এখানের মধ্যে কাহিনীটা কি, না এটার এক্সপ্লেনেশন নাই তো নয়। তো এটার এক্সপ্লেনেশন যদি বের করতে পারো তো তাহলে পরে নোবেল প্রাইজ পাবা, বুঝছো? আমি তো এটা নিয়ে কাজ করতেছি না, এটা নিয়ে এই ফিল্ডে থাকলে পরে তখন মনে করো যে
কাজ করলেও করতে পারতাম, বুঝছো রাফিন? আচ্ছা, হ্যাঁ, ক্যামেরা অন শর্ট অল এট ওয়ান্স, তাইলে পরেও ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন, কি বলে, তাইলে পরেও কি বলে, পার্টিকেল লাইক বিহেভিয়ার। না না, এখানের মধ্যে এনার্জি কোনো কিছু নিয়ে নেওয়ার নাই, এখানে জাস্ট তারা কি করতে পারে, ইন সাম ওয়ে, এটা আমরা জানি না, তারা বুঝে যাইতে পারে। হ্যাঁ ওয়াসিউর বলো। ভাই আমরা যখন ডিটেক্টরটা ইউজ করি তখন তো শুধু দুইটা যে স্লিট টাইপের ওখানেই তো প্যাটার্নটা দেখা যায় আর কি, মানে মাল্টিপল দেখা যায় না, শুধু দুইটাতে দেখা যায় আর কি। হ্যাঁ। সো কি ডিটেক্টর থেকে কি কোনো টাইপের ওয়েভ বা কিছু এটা রেডিয়েট হচ্ছে যেটা না, কারণে না, না। এটা ইন্টারাপশন হচ্ছে? না, ডিটেক্টর জাস্ট ওইগুলাকে দেখে যে উপরটা দিয়ে যাচ্ছে নাকি নিচেরটা দিয়ে যাচ্ছে, বাট ওইটাতেই তারা ইলেকট্রন গুলা বুঝে যায় যে আরে আমাদেরকে তো দেখতেছে, তো তাহলে পরে আমরা কি করতে পারবো না, ওয়েভ হিসেবে বিহেভ করতে পারবো না, তো এখন পার্টিকেল হিসেবে বিহেভ করা লাগবে, বুঝছো? মনে হয়েছিল যে এটা ইন্টারাপশন হয়েছিল যেহেতু ডিটেক্টর একটা এমিশন টাইপের ক্রিয়েট করবে, এমিশন এমিট করবে আর কি কিছু, এটার কারণে মনে হলো এটা ইন্টারাপশন হতে পারে, ইন্টারফিয়ার হতে পারে। এখানের মধ্যে ইন্টারফিয়ারেন্স ওটা হয় না, এখানের মধ্যে প্যাটার্নটা ওরকম ইন্টারফিয়ারেন্সের ব্যাপার না, যে ডিটেক্টর তোমার ওই লাইট ডিটেক্টর না ইউজ করে অন্য ডিটেক্টর ইউজ করলে পরেও সেম টাইপের জিনিসই দেখায়। বুঝছি ভাইয়া। এখানের মধ্যে না, যে এখানের মধ্যে তোমার মেজার করার জন্য ওখানের মধ্যে চেঞ্জ আসে না, বুঝছো? ভেরি গুড তনয়, ওয়াসিওর, তাও জাস্ট ও এক্সপ্লেনেশন দেওয়ার ট্রাই করতেছেন। ইয়েস, এটা সবারই ট্রাই করা উচিত, যে খুঁজে বের করবা যে আসলে কেন এসব উইয়ার্ড বিহেভিয়ার শো করতেছে, বাট লজিক্যালি এন্ড ম্যাথমেটিক্যালি ওরকম আমাদের বলতে হবে, পরে যায় যদি ঠিকঠাক হয় তো তাহলে পরে তো কোনো সমস্যা নেই। ওকে, সো এখন আমরা দেখি কাজটা কি বলতেছে এই চ্যাপ্টারে। We have seen that waves passing through a gap will produce a diffraction pattern with bright and dark fringes as the diffracted waves from each gap superpose to give the interference pattern. ইলেকট্রনও কি করে, এমন বিহেভিয়ার শো করে। কি করে? As a diffraction pattern is a wave phenomenon, to observe this from a beam of electron means that they are behaving as waves. যেহেতু ডিফ্রাকশন একটা ওয়েভের প্রপার্টি, তো ইলেকট্রনকে যদি ডিফ্রাকশন করতে দেখি তো তার মানে ইলেকট্রন ওখানে কি হিসেবে বিহেভ করতেছে, ওয়েভ হিসেবে বিহেভ করতেছে। দিস ইজ ট্রু whether we are passing waves through a gap or reflecting waves from a grating. তো এখন এই জিনিসটা, এইটা আমাদের 1900s এর দিকে, যে 1930s এর দিকে এত বড় একটা ডিসকাভারি ছিল যে ইলেকট্রন যে কি করে, ইলেকট্রন যে ওয়েভ হিসেবে বিহেভ করে, এইটা দিয়ে অনেক 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 বড় একটা কাজ হয়েছে। কি কাজ হয়েছে? তোমরা একদম পিচ্চিকালে থাকতে সময় সোডিয়াম ক্লোরাইড, দেন তোমাদের এই যে গ্রাফাইটের যেই ক্রিস্টাল স্ট্রাকচার আর গ্রাফাইটের যে স্ট্রাকচারটা, দেন ডায়মন্ডের যে টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এইসব জিনিসগুলো আসলে বের করছে কিভাবে জানো? স্ট্রাকচার গুলা কি আমরা চোখে দেখতে পাই? এগুলা কিন্তু চোখে দেখতে পারে না, এগুলার লাইট বা লেজার দিয়ে, লাইট বা লেজার দিয়ে না, ইলেকট্রন ডিফ্রাকশন দিয়ে। যে তাদের মধ্যে কি করা হয়েছে, ইলেকট্রন ফায়ার করা হয়েছে, এন্ড ইলেকট্রন গুলি কি শো করছে, ওইসব ক্রিস্টাল গুলির ভিতর দিয়ে পাস করার পরে ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন শো করছে। অর এক্স রে ডিফ্রাকশন ইয়েস ইউজ করে, কিন্তু এক্স রে ডিফ্রাকশনের চেয়ে বড় জিনিস যেটা ইউজ করা হয় কি, ওইটার চেয়ে বেটার প্রিসিশন হলো ইলেকট্রন ডিফ্রাকশন, বুঝছো সারিয়া? সো ইলেকট্রন ডিফ্রাকশন দিয়ে কি করা হয়েছে, এইসব ক্রিস্টাল গুলির স্ট্রাকচার বের করা হয়েছে। যে তোমার এই যে এমন সোডিয়াম ক্লোরাইডের তোমরা যেরকম একটা না, এই যে এমন টাইপের একটা প্যাটার্ন যে এরকম পতাকার মতো, ঠিক আছে? তো এইসব প্রত্যেকটা জিনিস যে ক্রিস্টাল স্ট্রাকচার এন্ড প্রত্যেকটা জিনিসের ইন্টারনাল স্ট্রাকচার, দেন ইভেন আমাদের A2 তে যে যেটা পড়বো, কি পড়বো, যে আমাদের আগে এখন পর্যন্ত আমরা কি জানি যে প্রোটনস আর নিউট্রনস, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে। তো আমরা নরমালি এখন পর্যন্ত জানি কি, যে প্রোটন আর নিউট্রন হলো ফান্ডামেন্টাল পার্টিকেল, যে তাদের থেকে ছোট কিছু নাই। কিন্তু আসলে প্রোটন আর নিউট্রন আরো কি দিয়ে বানানো তাজওয়ার, তারা আরো ছোট জিনিস দিয়ে বানানো, যেগুলাকে কি বলা হয়, কোয়ার্ক বলা হয়। ঠিক আছে, যেগুলাকে কোয়ার্ক বলা হয়, আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক,
দেন আমাদের চার্ম, স্ট্রেঞ্জ, টপ, বটম এগুলো নামের কতগুলো কোয়ার্ক আছে। তো এই সবগুলা দিয়ে কি করা হয়? প্রোটন আর নিউট্রন বানানো। তো প্রোটন আর নিউট্রন যে আরো ছোট পার্টিকেল দিয়ে বানানো, এই সব জিনিসগুলো কি দিয়ে বের করা হয়েছে? ইলেকট্রন ডিফ্রাকশন দিয়ে বের করা হয়েছে। সো ইলেকট্রন ডিফ্রাকশন রেভলিউশনারি একটা স্টেপ ছিল সায়েন্সে, যেটা দিয়ে আমরা অনেক কিছু কি করতে পারছি, এরকম বের করতে পারছি। তো এই যে আমরা এতক্ষণ ভিডিওটার মধ্যে এইসব টু স্লিট ইলেকট্রন ইন্টারফিয়ারেন্স নিয়ে আমরা দেখছি, তো এগুলো অলরেডি আমরা জানি। তো এখন এই ব্যাপারটা দেখে নে যে ইলেকট্রন ডিফ্রাকশনের কথা কি বলতেছে। এই যে ইলেকট্রন ওরকম একটা সার্টেন অ্যাঙ্গেলে এসে ম্যাক্সিমাম এরকম ইন্টেন্সিটি শো করতেছে। দেন ওই যে তোমাদেরকে যারা নাকি হুইলসের করতেছিল, কি বলে, অ্যাসাইনমেন্ট করতেছিল, তোমাদের একটা ক্যালকুলেশন আসছিল না যে কোন একটা অ্যাটমের মধ্যে স্পেসিং বা ওই ডিসটেন্সটা যে বের করতে দেয়, আমাদের ডিফ্রাকশনের ফর্মুলা কি? n ল্যামডা ইজ ইকুয়াল টু d sin থিটা না? হ্যাঁ ভাইয়া, তো এই ফর্মুলা দিয়ে ইলেকট্রনের V ওয়েভলেন্থ equal D। আমরা জানি, দেন অ্যাঙ্গেল আমরা জানি। তো এখন এখানে থেকে কি বের করা যাবে? d এর ভ্যালুটা যদি আমরা বের করি, তো তখন d টা দিয়ে কি বের করা যাবে? একটা ক্রিস্টালের মধ্যে অ্যাটমের যেসব স্পেসিং গুলো আছে, স্পেসিং গুলাকে কাছাকাছি নাকি দূরে দূরে, এইসব ব্যাপারগুলা নিয়ে আমরা বের করতে পারি। বুঝছো? হ্যাঁ, এরকম চান্সেস আছে মাহিন, বাট এখন পর্যন্ত আমাদের যে স্ট্যান্ডার্ড যে থিওরিটা, ওইটা পর্যন্ত ফর নাও ফান্ডামেন্টাল পার্টিকেলদের ডিসকাভারি অলমোস্ট শেষ। মেইন কয়েকটা জিনিস যেগুলো বের করার আছে, ওগুলা হলো তোমার গ্র্যাভিটি, যে গ্র্যাভিটেশনাল যে ফিল্ডটা আছে, গ্র্যাভিটির যে পার্টিকেলটা গ্র্যাভিট্রন, তো ওই জিনিসটার একটা ব্যাপার। দেন হিগস বোসন নামের একটা জিনিস আছে, তো ওই ব্যাপারটা নিয়ে ওইটা অলরেডি ডিটেক্ট করা হয়েছে, বাট ওইটা নিয়ে ওরা আন্ডারস্ট্যান্ডিং এর কয়টা ব্যাপার বাকি আছে। A2 এর জন্য এ লেভেলস এর আর পুরা তোমার এত বছর ধরে যে সায়েন্স নিয়ে পড়ে আসছো, সবচেয়ে বড় আই ওপেনিং জিনিস, যে ওখানের মধ্যে তুমি এত এত কোয়েশ্চেনের অ্যান্সার পাবা, যেটা এতদিন ধরে পড়তেছো, অনেক কিছু বলি কি যে বড় হইলে পরে শিখবা। তো বড় হইলে শিখার যে কয়েকটা জিনিস, A2 তে যে ম্যাক্সিমাম অ্যান্সার পাবা। ওখানেও আবার কয়েকটা জিনিস কন্টিনিউ থাকবে যে আরো বড় হইলে শিখবা, কিন্তু A2 সবচেয়ে মজার পড়া। পড়া অনেক মজা, কিন্তু কোয়েশ্চেন গুলি নট সো মাচ। ঠিক আছে? তো কোয়েশ্চেন্স গুলি একটু অন্যরকম করে, বাট পড়তে যে চ্যাপ্টার গুলো, লেকচার ক্লাস গুলি করতে ভয়ঙ্কর মজা, যে প্রতিটা ক্লাসে নতুন কিছু শিখার আছে, এমন জিনিস। হ্যাঁ, এট লাস্ট বড় হবা। হ্যাঁ, এটুতেও কয়েকটা জিনিস থাকবে যে ইউনিভার্সিটিতে শিখার মতো, বুঝছো তো নয়, বাট এটুতে অনেকগুলো জিনিস জানবা, যেটা জানার পরে ভাল লাগবে, কিন্তু কোয়েশ্চেন সলভ করতে ভাল লাগবে না। ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কেমন আমরা যদি দেখি, যে ডি ব্রগলি ওয়েভলেন্থ নিয়ে অলরেডি আমরা কথা বলে ফেলছি, যে ডি ব্রগলি ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই মোমেন্টাম। তো এইসব টাইপের ছোট ক্যালকুলেশন আসবে। ঠিক আছে? যে ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ ইলেকট্রন ট্রাভেলিং এট 10% দ্য স্পিড অফ লাইট। তো আমরা ইলেকট্রনের ম্যাস জানি, ভেলোসিটি জানি। তো ম্যাস ইনটু ভেলোসিটি করলে কি পাবো? ওয়েভলেন্থ, কি বলে, মোমেন্টাম পাবো। তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এটা করলে কি আসবে? ওয়েভলেন্থ আসবে। তো এই যে যেটা বারবার করে একটা এক্সাম হিন্ট বলে দেয়, কি এক্সাম্পল ক্যালকুলেশনে যেমন ভাবে দেওয়া আছে, এইটা ফলো করলেই তুমি কি পাবা? এক্সামে ফুল মার্কস পাবা। আচ্ছা, তো এই সব ব্যাপারগুলি এতদিনে জিজ্ঞাসা করো তো নয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট কি। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট নিয়ে দেখে আমরা এত বড় ডিসকাশন করে আসছি, যে এনার্জি যে কোয়ান্টাইজ, এই অবস্থা তো নয়। আগের ভিডিও দেখা না হলে কেমনে হবে? এগুলা তো আমাদের প্রতিটা জিনিসই তো অ্যাকুমুলেটিভ। এইটা দেখার পরে দেন অন্যটা দেখবে, এমন টাইপের। আচ্ছা, তো এখন ইলেকট্রন মাইক্রোস্কোপের ব্যাপার, আমরা তো ইন্টারফারেন্স প্যাটার্ন নিয়ে অলরেডি দেখে ফেলছি। তো এখন ইলেকট্রন মাইক্রোস্কোপের ব্যাপারটা কি, যে আমরা এইটা দিয়ে অন্যান্য ক্রিস্টাল বা অন্য জিনিসগুলোর ভিতরে কি আছে না আছে এসব কি করতে পারবো? ইনভেস্টিগেট করতে পারবো। বুঝা গেছে? আচ্ছা, এটা আগের ব্যাচের জন্য লেখা, এটা মুছে দেই। ওকে, তো তাহলে এই হলো আমাদের মেইন ব্যাপার, যে ইলেকট্রন ডিফ্রাকশন দিয়ে কি করা যায়। কোন এই যে এটা দেখছো, একটা ব্যাকটেরিয়া এত সাইজে ছোট, এখন এটাকে কত টাইমস ম্যাগনিফাই করে দেখা যায়, এটাকে কি বলে? SEM, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো এইসব যত আরো বড় হবা তত দেখবে এইসব কত সফিস্টিকেটেড জিনিস, অনেক অনেক দাম, কোটি কোটি টাকার দাম এইসব স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের। বুঝছো? তো এই ব্যাপারটাই আমাদের ছিল মেইনলি
ইলেকট্রনের যেই ওয়েভ নেচার নিয়ে কথাবার্তা। তো এখন আমাদের আজকের মেইন ডিসকাশনটা হলো তোমাদের মক টাইমিং। তোমাদের স্যাটারডে, মানডে এন্ড ওয়েডনেসডে, হ্যাঁ, স্যাটারডে, মানডে এন্ড ওয়েডনেসডে কখন কখন ফ্রি তোমরা? এই স্যাটারডে, মানডে আর ওয়েডনেসডে যে কোনো একদিন নাকি 3 দিন? 3 দিনই, একদিন ইউনিট 1, একদিন ইউনিট 2, একদিন ইউনিট 3। আহ, হ্যাঁ হ্যাঁ, ওটা ভিডিও আছে সারিয়ার। তোমাদের সকালের দিকে কি কোনো ক্লাস থাকে? সামারাদের কি স্কুল থাকে সকালে? তুমি যে বলছিলে একদিন ক্লাস করে, যে তোমার মানডে আর ওয়েডনেসডের মধ্যে যে বুকলেট ক্লাসে যে একটা ক্লাস করে বলছিল, ওটা কি স্কুলের জন্য নাকি অন্য কোনো ক্লাস? ওয়েডনেসডেতে 10টা থেকে 1:30 পর্যন্ত ম্যাথস কোচিং থাকে, ও ক্লাস আচ্ছা থাকে। আচ্ছা আচ্ছা, ওকে। তো তাহলে তোমাদের স্যাটারডে, মানডে এন্ড ওয়েডনেসডে সকালে 10টা থেকে, না? আচ্ছা, জাস্ট ওয়েডনেসডেতে, স্যাটারডে এন্ড মানডেতে নাই নাকি সামারা? ইয়েস। ওকে। তো এখন তোমাদের স্যাটারডে, মানডে এন্ড ওয়েডনেসডে এই টাইমে, যে ওয়েডনেসডেতে জাস্ট ইয়েটা কি বলে, সামারার ক্লাস থাকে ম্যাথস, অন্য কারো এই সময় ম্যাথস ক্লাস থাকে, সামারা কার কাছে করো ম্যাথস? এমকিউ। এমকিউ স্যার। আচ্ছা, তো এই ওয়েডনেসডেতে এমকিউ স্যারের ক্লাসের সাথে ক্ল্যাশ হয়, এটা বাদে আর অন্য কোনো? ফারহানেরও কি সেম ক্ল্যাশ প্রতিদিনই? জি স্যার, মানে এমকিউ স্যারের ক্লাস আছে ওই দিন ওই সামারের ওয়েডনেসডেটাই সাথে। শুধু? জি আচ্ছা, ঠিক আছে। সো তাহলে ফারহান আর সামারা, আর বাকিদের সাইমার ক্ল্যাশ হয়? নো স্যার, ঠিক আছে আমারটা। ওকে, সো তাহলে আর বাকি কারো তো ক্ল্যাশ নাই নাকি? আবে ওকে, ভেরি গুড। হ্যাঁ আমার হয়, আমার কেমিস্ট্রি ক্লাস। কেমিস্ট্রি ও ক্লাস না 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 কয়টায়? না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, সো তাহলে এই জিনিসটা আমরা ঠিক করে নিলাম। তো তোমাদের অন্য কাউকে এই টাইমটা দিবা না। আর ওয়েডনেসডেতে ফারহান আর সামারার যে ক্লাসটা হয়, তো তোমাদের 10টা থেকে 1:30 পর্যন্ত ক্লাস, তাই না? এমকিউ স্যারের কি অফলাইনে শিফট করার কোনো চান্সেস আছে এনি টাইম সুন, যে যদি লকডাউন তুলে দেয়? জি স্যার। অপশনাল স্যার। ওকে, অপশন আছে। আচ্ছা, সো তোমরা দুইজন যেই কাজটা করবা ওয়েডনেসডেতে তোমরা দুইজন জাস্ট 3টা বাজে এসে পরীক্ষাটা দিয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমার যে ওয়েডনেসডেতে বিকালেরও একটা স্লট আছে, আমি ওখানেও ক্লাস করতে পারবো, সমস্যা হবে না? ফারহানেরও কি সেম নাকি স্যার ওই ক্লাস? কেমিস্ট্রি ক্লাস থাকে তো আবার ও Wednesday। আচ্ছা, কেমিস্ট্রি থাকে। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। এই অপশনটা আমি জাস্ট দিয়ে রাখতেছি। একই পুরো ব্যাচের সাথে একবারে পরীক্ষাটা দিলে বেটার, না পারলে পরে এটা একটা অপশন থাকবে ওয়েডনেসডে, তো সমস্যা নাই। তো 3 PM এ কি ক্লাস হয় ফারহানের? স্যার 3:30 থেকে 5টা পর্যন্ত ক্লাস কেমিস্ট্রি। আচ্ছা, 3:30 থেকে 5টা পর্যন্ত। তো ম্যাথস শেষ হয় 1:30টায় আর কেমিস্ট্রি শুরু হয় 3:30টায়। তো তাহলে মাঝের টাইমে দিতে পারবা নাকি? জি স্যার, 2টা থেকে পারবো। 2টা থেকে 3:30, বাট তখন তো কেমিস্ট্রি ক্লাসের একদম কাছাকাছি হয়ে যায়। জি স্যার, হ্যাঁ। আর রাতে, ওয়েডনেসডে রাতে পারো? ওয়েডনেসডে স্যার 6:30 থেকে 7:30 ইকোনমিক্স থাকে, একদম কয়েকটা আর কি। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে তুমি আমাকে তোমার ওয়েডনেসডে এর ফেভারেবল টাইমটা বলো, তোমার সময় ওই ওই আলাদা একটা সময় নিয়ে নিবনি, সমস্যা নেই, ওয়েডনেসডে এর মকটা, ঠিক আছে? তো এখানের মধ্যে সবাই একটু খেয়াল করো কি ব্যাপারটা বলতেছি। তোমাদের
মক আমরা শুরু করব ফ্রম ফেব্রুয়ারি থার্ড উইক অ্যাজ ইন তোমাদের কি বলে 19th, ঠিক আছে, 19th ফেব্রুয়ারি থেকে, যে 19th ফেব্রুয়ারি স্যাটারডেতে ইউনিট 1 এর মক থাকবে। 21st ফেব্রুয়ারি তো বন্ধ, তো মাঝে আমরা ইউনিট 3 এরটা দিতাম বেসিক্যালি। আর ওয়েনসডেতে 23rd ফেব্রুয়ারিতে ইউনিট 2, আমরা এরকম এমন স্লট দিব, স্যাটারডেতে ইউনিট 1, মানডেতে ইউনিট 3, আর ওয়েনসডেতে হলো ইউনিট 2। তো ইউনিট 3 আমাদের জানি ক্লাস করা হয় নাই এখনো, আমরা এটা সামনের উইক থেকে শুরু করব। তো ফার্স্ট এর ব্যাপারটা কি শুনো, তোমাদের কামিং উইকস এর মধ্যে আমাদের কোন জিনিস কিভাবে কি শেষ করা হবে এই ব্যাপারটা একটু বুঝায় বলে দেই, তো তাহলে তোমাদের ফলো করতে ইজি হবে। আচ্ছা, আজান দিচ্ছে, তো আমরা কথা বলতেছি না, আমি জাস্ট রুটিনটা তোমাদেরকে নোটপ্যাডে লিখে দিচ্ছি, একটু খেয়াল করো, ওকে? তোমাদের সাথে দেখা যায় প্রতিদিনই ক্লাস করে যায় ফ্রাইডে বাদে। হ্যাঁ, এস তো আইসেই পড়ছে, তো নয়। আর তোমাদের তো প্রেডিক্টেড গ্রেড তো দেওয়া হবে না, তো এটার জন্য এখন যাদের নাকি এতদিন প্রেডিক্টেড আর আসে একটু কম কম পড়ছে, সবারই এখন সবচেয়ে বড় চান্স বাউন্স ব্যাক করার, তাহলে যেন তোমাদের কারো আনফরচুনেট রেজাল্ট না আসে। বুঝতে পারছো? হ্যাঁ, বুকলেট সলভিং গুলো কি এখন থেকে রাতে ফিক্স? না, বুকলেট সলভিংটা ওইটা রাতে ওইটা দিব বলতেছি। পোর্ট্রেট মোডে নিয়ে নিই, তো অনেকগুলো একসাথে দেখা যাবে। ইউনিট 2 এর লাইট স্পেক্ট্রার পরে আর কি দেখি দেখি অ্যাটমিক সেপারেট এনার্জি। সেপারেট চ্যাপ্টার এক্সাম হবে নাকি বড় বড় ইউনিট? ইউনিট 1 এরটা পুরোটাই একবারে হবে। ঠিক আছে, ইউনিট 2 এরটা ওয়েভস আর ইলেকট্রিসিটি ফার্স্টে হবে, কোয়ান্টামটা একটু পরে অ্যাড হবে, ওটা বলতেছি। আমি বুকলেটের এটা যতটুকু হবে ওইটার উপরে দেন নিব, ঠিক আছে? আচ্ছা, এই 19th ফেব্রুয়ারিতে রাতে তোমরা 11 PM এ তো ফ্রি নাকি? জি ভাইয়া। ওকে, তো আমরা ওই যে ইলেকট্রিসিটি টেস্টটা যে নেবো, তো এটার একটু সলিউশনটা করাই ফেলবো ছোট করে, তেমন বেশি সময় লাগবে না। ফেব্রুয়ারি কি পরে? ওয়েডনেসডে। তো এর আগে তোমরা ইয়ে পেয়ে যাবে আর কি, কি বলে তোমাদের যে টিপিক্যাল কোয়েশ্চেন যেসব ফেস করতে হয়, এটা আমি এই উইকের যে সামনের উইকের মধ্যে তোমাদেরকে দিয়ে দিব, যে মুখস্থ যেসব কোয়েশ্চেন গুলো আসে ইউনিট 2 তে। তো ইউনিট 2 ইলেকট্রিসিটি এন্ড ওয়েভস এর একটা টেস্ট হবে বড় করে।
থার্সডে 5টা বাজে। এই মান্থের টুকু দিয়ে রাখি, পরেরটা বাকিটুকু রিফাইন করে সুন্দর মতো পিডিএফ ফর্মে ওর ওয়ার্ড ফাইলের ফরম্যাটে দিয়ে দিব। হ্যাঁ, ইউনিট 1 একটা পুরাটাই আফিফ। এরপরে 28 ফেব্রুয়ারি ইয়েতে কি বলে মানডেতে 10টা বাজে ইয়ে শুরু করে দিব, কি বলে ইউনিট 2 এর যে ইলেকট্রিসিটি আর ওয়েভস এর যে টেস্টটা নেওয়া হবে ওইটার সলিউশন। ওকে, আর ইন দা মিন টাইম তোমরা ইলেকট্রিসিটিটা যেহেতু শেষ হয়ে যাবে, এরপর ওয়েভসটাও শুরু হয়ে যাবে, তো ওয়েভস এর কোশ্চেন পেপার শুরু করে দিবা আর কি, যে টিউসডের পরে, যে টিউসডেতে ইলেকট্রিসিটি টেস্ট, তো ওই দিনের পর থেকে ওয়েভস এর বুকলেট সলভিংটাও শুরু করে দিও, তো তাহলে যেন ওয়েভস পরীক্ষার আগে আগে কোনো একদিন আলাদা করে এটা ইয়ে করে নিব, যে ওয়েভস এর টেস্ট যেহেতু ওয়েডনেসডেতে, তো তাহলে মনে করো যে টিউসডে রাতে বা অমন সময় আমরা ওয়েভস রিলেটেড কিছু ডিসকাশন করে নিব, তো তাহলে যেন পরীক্ষার জন্য ঠিক মতো করতে পারো। তেমন বেশি ডিসকাশন আসলে লাগবে না, আমরা ওয়েভসটা ইচ্ছা করে এত বেশি স্লো গেছি কেন, এই যে তোমাদের ওয়েভস এর এই লেকচার গুলো যদি দেখাই, খেয়াল করো ওয়েভস কিন্তু তোমাদের প্রতিটা এরকম স্লো করে করে বিল্ড আপ করা হয়েছে এন্ড এভরিথিং, এই যে এক্সপেরিমেন্টস গুলিও প্লাস এই যে এখানের মধ্যে সুপারপজিশনের ব্যাপার এন্ড এগুলার যে এক্সপ্লেনেশন, রেজোনেন্স নিয়ে কথাবার্তা, দেন সোনোমিটারের যে এক্সপেরিমেন্ট, এইটাও আমাদের কোর প্র্যাকটিক্যালের মধ্যে আসবে। দেন এই যে ডিফ্র্যাকশনের যে জিনিস, এই যে এইটা, এই যে এই অ্যান্সারটা দেখতেছো, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের এই যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা তোমার যে কয় হাজার বার বুকলেটে লিখতে হবে বলার বাইরে, একই অ্যান্সার, একই অ্যান্সার সেম, ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন কিন্তু অ্যান্সার সেম, বুঝছো? তো তোমার জাস্ট বুঝতে হবে যে কোন কোয়েশ্চেনের জন্য কোন অ্যান্সারটা লেখা লাগবে। দেন এই যে এই অ্যান্সারটা, এইসব জিনিস অনেকগুলাই কোয়েশ্চেন পেপার করতে সময় কয়েকজন শিখে তোমাদেরকে আগে থেকে বলে দেওয়া হয়েছে। দেন এই ডিসপারশন এইসব, রিফ্র্যাকশনের ক্যালকুলেশন, পোলারাইজেশনের এইসব কোয়েশ্চেন্স গুলি, তো প্রত্যেকটা জিনিসই বুকলেট করতে সময়ও যেসব প্রবলেম গুলি হবে আমরা তো ওইসবের সলিউশন ক্লাসগুলো করবোই, তো তাহলে যেন আমাদের কোন রকমের প্রবলেম ফেস করতে না হয়, ঠিক আছে? তো দিস ইজ দ্য টেন্টেটিভ সিলেবাস ফর দ্য মান্থ। পোলারাইজেশনের কোনো ক্যালকুলেশন নাই তাজবার, পোলারাইজেশনের জাস্ট আমাদের এক্সপ্লেনেশন গুলি, আর মেইনলি পোলারাইজেশনের ইয়েটা হয় কি বলে, যে বললো এত ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ, এই রুটিনের স্ক্রিনশট নিয়ে রাখো, গ্রুপেও দিয়ে দিব, সমস্যা নাই, তো স্ক্রিনশট এটা গ্রুপেও দিয়ে দিবনি। তো তাহলে উই আর অলমোস্ট এট দ্য এন্ড গেম অফ এএস, সো এখন থেকে আমাদের গিয়ার আপ করে ভালো মতো পড়ালেখা করা লাগবে, যারই যে কোনো জায়গায় যে কোনো সমস্যা, ঠিক আছে? ইউনিট 1 রিলেটেড কোনো টপিকে সমস্যা থাকতে পারে, ইউনিট 2 রিলেটেড ইলেকট্রিসিটি বলো, ওয়েভস বলো, যে কোনো টপিক রিলেটেড সমস্যা থাকতে পারে, তোমরা আলজামিকে নক দিবা, আলজামি তোমাদের জন্য এক্সট্রা ক্লাস অ্যারেঞ্জ করে দিবে, যে কোনো স্পেসিফিক টপিক বলো বা যে কোনো কিছুই বলো, তোমাদের লেকচার ভিডিও যদি দরকার হয়, এক্সট্রা ক্লাস যদি দরকার হয়, যে কোনো কিছুই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এইটা আমাদের হবে তাজবার,
এটা নিয়ে টেনশন করো না, ফার্স্ট ডে প্রিপারেশনটা ঠিক মতো হয়ে যায়, চিলের কোনো শেষ থাকবে না, বুঝছো? ওকে, তো তোমাদেরকে ফার্স্ট অফ অল আমি গ্রুপের মধ্যে ইয়েটা দিয়ে দিব, একে হলো কি কি বলছি, মুখস্থ কোয়েশ্চেন যেসব আসে ওইটার পিডিএফ, এন্ড আরেকটা হলো যে কোর প্র্যাকটিক্যাল। এটা এমন ভাবে লিখানো আছে যে কোর প্র্যাকটিক্যালের এটা তোমরা লিখলে পরে যে কোর প্র্যাকটিক্যালের কোয়েশ্চেন্স গুলি কেমন কি আসে ইউনিট 3 এর কোয়েশ্চেন পেপারে দেখাবো তোমাদের। তো এটা দেখলে পরে বুঝবা যে ওই অ্যান্সার গুলো যদি ঠিকমতো বুঝতে পারো লিখতে পারো, মার্কস কাটার কোনো সুযোগই নাই ইউনিট 3 তে। জাস্ট ইউনিট 3 এর এক দুইটা জিনিস আছে যেগুলি কোয়েশ্চেন পেপারের সময় দেখাবো, তো এটা দেখে নিবা, সমস্যা নেই। ওকে, সো দিস ইজ মোর অর লেস হোয়াট উই হ্যাড ফর টুডেস ক্লাস। তো সবাই একটু ভালো মতো ইলেকট্রিসিটি বুকলেটটা শেষ করে ফেলো, স্যাটারডে রাতে যেন আমরা সব প্রবলেম দেখায় ফেলতে পারি। ওকে, তো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আল্লাহ আসসালাম। হাফেজ ভাইয়া। তো তোমাদের যে কথাটা বললাম যে স্যাটারডে মানডে আর ওয়েডনেসডে সকাল 10টা থেকে 12টা ওই টাইমটুকু কাউকে দিও না, ঠিক আছে? বাকিদের জন্য অন্য টাইম দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। 13 আর 15 এর মাঝখানে কোনো ক্লাস নেই? 13 আর 15 এর মাঝে এই যে আমাদের 14 তারিখ বলছিলাম না যে 14 তারিখ যে তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য ইয়ে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, তো এটাই ইলেকট্রিসিটি টেস্টের জন্য প্রিপারেশনের জন্য গ্যাপ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।